আজকে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রিন্সিপাল অফ ফাইন্যান্স বিষয় থেকে তোমাদের আজকে ক্লাস নিব। আমাদের টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টার থেকে, অর্থের সময়মূল্য চ্যাপ্টার থেকে তোমাদেরকে আজকে ইন্ট্রোডাকশন লেকচারটি দিচ্ছি। অনার্স প্রথম বর্ষের প্রিন্সিপাল অফ ফাইন্যান্স সিলেবাসের এটি চতুর্থ অধ্যায়, টাইম ভ্যালু অফ মানি। এই চ্যাপ্টারটি তোমাদের জন্য অত্যন্ত জরুরি এবং প্রত্যেক বছরই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রথম বর্ষের যে কোশ্চেন থাকে সেখানে কিন্তু প্রত্যেক বছরই এই চ্যাপ্টার থেকে কিন্তু পরীক্ষায় কিন্তু থাকি। থিওরিটিক্যাল হোক এবং অঙ্ক হোক, সাধারণত আমাদের যে এ বি সি তিনটা পার্ট আছে, এই তিনটা পার্টের এই পার্টে কিন্তু থিওরিটিক্যাল অংশ কিন্তু থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমেই জানার চেষ্টা করি যে টাইম ভ্যালু অফ মানি তিনটি শব্দ। টাইম ভ্যালু অফ মানি বাংলা হচ্ছে অর্থের সময় মূল্য। টাইম সময়, ভ্যালু মূল্য, মানি অর্থ। অর্থাৎ সময়ের সাথে সাথে অর্থের মানের যে পরিবর্তন হয়, এই প্রসঙ্গে যে নীতিগুলা বা যে ধরনের আলোচনা চলে তাকেই আমরা বলি যে টাইম ভ্যালু অফ মানি। মূলত আজকের 1 টাকা ভবিষ্যতের 1 টাকার মূল্যের চেয়ে আজকের টাকার দাম বেশি। পক্ষান্তরে বলা যায় যে আজকের 1 টাকার মান ভবিষ্যতের 1 টাকার চেয়ে বেশি, অথবা ভবিষ্যতের 1 টাকা আজকের 1 টাকার মানের চেয়ে মূল্য কম। এই যে যে বিষয়বস্তুগুলাকে আমরা তুলে ধরতেছি, যে এখানে সবসময় কিন্তু বিষয়টি হচ্ছে যে আজকের 1 টাকার দামটা কিন্তু বেশি। এই সময়ের সাথে যে অর্থের প্রাপ্ত অর্থ ভবিষ্যতে প্রাপ্য অর্থের চেয়ে অধিক মূল্যবান। কথাটি আবারও বলছি যে বর্তমান প্রাপ্ত অর্থ ভবিষ্যতে প্রাপ্য অর্থের চেয়ে অধিক মূল্যবান। এখানে যখন তোমরা পড়বা তখন বই খুললেই দেখবা যে এই সমস্ত কথাবার্তাগুলো লেখা আছে, সংজ্ঞাগুলো আছে। সংজ্ঞাগুলো ভালো করে আয়ত্ত করে নিবা। যে তাহলে আমরা কি বলতেছিলাম? আমরা বলছিলাম যে সময়ের সাথে অর্থের মানের যে পরিবর্তন হয় তাকে আমরা অর্থের সময় মূল্য বলি। এই মানের পরিবর্তনগুলো কেন হয়? যে অর্থের যে মানের যে পরিবর্তন, এই পরিবর্তনের কিন্তু অনেকগুলা কারণ আছে। এর মধ্যে হচ্ছে একটি হচ্ছে মুদ্রাস্ফীতি। যে যদি মুদ্রাস্ফীতি যদি সংঘটিত হয় তাহলে অর্থের মানের পরিবর্তন চলে আসে। যেমন আমরা যদি বলি যে কোনো একজন ব্যক্তি তুমি যদি মনে করো যে 100 টাকা ব্যাংকে জমা রাখবে, তো 100 টাকা ব্যাংকে যদি জমা রাখো, ব্যাংক যদি তোমাকে বাৎসরিক 10% সুদ দেয়, তাহলে 1 বছর পরে সুদ আসলে কিন্তু তুমি 110 টাকা পাবো। তাহলে সামগ্রিকভাবে তখন দেখা যাবে যে মুদ্রাস্ফীতি যদি সংঘটিত হয়, তাহলে আজকে যদি 100 টাকা দিয়ে তুমি 2 কেজি চাল পাও, তাহলে আগামী বছর কিন্তু তোমার এই 2 কেজি চালের জন্যই কিন্তু তোমার কি করতে হবে? 110 টাকা ব্যয় করতে হবে। এই যে পরিবর্তন হয়ে গেল, অর্থের সময়ের সাথে সাথে তোমার অর্থের মানে কিন্তু পরিবর্তন হয়েছে। অর্থাৎ একই দ্রব্য কিনতে যে তোমাকে অধিক পরিমাণ অর্থ আগের চেয়ে অধিক পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে। এই যে অধিক পরিমাণ অর্থ ব্যয় করা, এই অবস্থাটাকে আমরা বলছি মুদ্রাস্ফীতি। এটি একটি কারণ। আরেকটি হচ্ছে যে টাকা ব্যবহারজনিত কারণেও কিন্তু একটা মূল্য আছে। যে টাকা যদি কেউ ব্যবহার করে, ব্যাংক তোমাকে ব্যবহার করতেছে এবং এই টাকার ব্যবহারজনিত কারণে এটা পরিবর্তন ঘটে। যেমন ধরো 100 টাকায় তোমাকে আরো 10 টাকা সুদ দিচ্ছে, তার মানে হচ্ছে ইন্টারেস্ট। আমরা যেটা বলি মুদ্রাস্ফীতির পাশাপাশি ইন্টারেস্ট, সুদ। এই সুদও কিন্তু তোমার অর্থের মানকে পরিবর্তন করে। অর্থের মানের পরিবর্তনের ক্ষেত্রে আমরা সাধারণত যদি বলি যে তাহলে আমরা এতক্ষণ যেটা আলোচনা করছিলাম সেটি হচ্ছে যে অর্থের সমমূল্য কাকে বলে। কোশ্চেন নাম্বার 1,
2 নাম্বারটাই হচ্ছে যে অর্থের সময় মূল্য নির্ধারণে বিবেচ্য বিষয়। অর্থের সময় মূল্য যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে তোমাকে তিনটা জিনিস তোমাকে বিবেচনা করতে হবে। যে 1 নাম্বার আমরা বলছি যে তুমি কি কি জিনিস বিবেচনা করবে। 1 অর্থ, 2 নাম্বার হচ্ছে সময়, আর 3 নাম্বার হচ্ছে সুদের হার। এই তিনটি জিনিস তোমার অর্থের সমমূল্য নির্ধারণের ক্ষেত্রে বিবেচনা করতে হবে। যেমন আমরা যদি মনে করি যে আমরা তিনটা জিনিস, আবারও বলছি 2 নাম্বার কোশ্চেনের জন্য, যে তিনটি বিষয়কে তোমাকে বিবেচনা করতে হবে। কি কি? আবারও বলছি, তোমরা একটু মনোযোগী হও। 1 সময়, 2 অর্থ, 3 সুদের হার বা সুদ। 1 নাম্বার হচ্ছে সময়, যে তুমি যদি টাকা কত দিনের জন্য তুমি সেটি ব্যাংকে জমা রাখবা কিংবা কোথাও বিনিয়োগ করবা, সেটা কত দিনের জন্য হবে, সেই সময়টা কিন্তু একটা ভাইটাল বিষয়। তোমাকে সেটা বিবেচনা করতে হবে। 1 বছরের জন্য যদি তোমাকে ব্যাংক শতকরা 10 টাকা সুদ দেয়, তাহলে 2 বছরে কিন্তু সুদের পরিমাণটা বেড়ে যাবে, পরিমাণটা বাড়বে কিন্তু সুদের হার কিন্তু স্থির থাকবে। 2 নম্বর হচ্ছে যে অর্থের পরিমাণ। অর্থ তুমি যদি 100 টাকা না রেখে যদি তুমি 1 লক্ষ টাকা রাখো, তাহলে বুঝতে পারতেছো যে অর্থের এই যে পরিমাণগত কিন্তু পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ সুদ সহ যুক্ত করলে কিন্তু অনেক টাকা বেড়ে যাবে। এবং 3 নম্বর বলছিলাম যে সুদের হার। সুদের হার যদি 10% না হয়ে 5% হয়, তাহলে তোমার সুদের পরিমাণ কমে যাবে, অর্থের ভ্যালুটাও কিন্তু কমে যাবে। আবার যদি সুদের হার যদি বেড়ে যায়, সেক্ষেত্রে তোমার প্রাপ্য অর্থের পরিমাণও কিন্তু বেড়ে যাবে। তো এই জন্য আমরা বলছি যে তিনটি বিষয় আমাদেরকে বিবেচনা করতে হয়, যেগুলোকে আমরা টাইম ভ্যালু অফ মানি মেজারমেন্টের ক্ষেত্রে বলি যে ইনস্ট্রুমেন্ট অথবা হাতিয়ার। এই তিনটা হাতিয়ারের অবশ্যই কিন্তু প্রয়োজন। যেমন তুমি যদি কোনো গাছ কাটতে যাও, তো গাছ কাটতে গেলে তোমার কি কি লাগে? গাছ কাটতে গেলে অবশ্যই তোমার একটা গাছ তো লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা তো অর্থের সময়টা বের করতেছি, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের অর্থ লাগবে। 2 নম্বর হচ্ছে যে আমাদের যেরকম গাছ কাটার জন্য গাছ লাগছে, কাটতে গেলে কিন্তু কি লাগবে? হয় কুড়াল লাগবে, নয় করাত লাগবে, একটা ইনস্ট্রুমেন্ট কিন্তু লাগবে তোমার। তাহলে সময়ের মূল্য যদি বের করতে, তাহলে অবশ্যই কিন্তু তোমার কি লাগবে? অবশ্যই সুদের হার লাগবে। আরেকটা হচ্ছে যে গাছটা তুমি কখন কাটবে, অথবা তোমার সেই ক্ষেত্রে মানব সম্পদ লাগবে। যে শুধুমাত্র মেশিন থাকলে বা যন্ত্র থাকলেই যে তোমারই হবে গাছটা তুমি কাটতে পারবে, তা কিন্তু না। গাছটা কাটার জন্য অবশ্যই তোমার সেখানে শক্তির একটা ব্যবহার আছে, যে মানুষ লাগবে। তাহলে একটা গাছ কাটার জন্য যেমন তিনটা জিনিস দরকার পড়ে, হাতিয়ারের দরকার পড়ে, টাইম ভ্যালু অফ মানি বের করতে কিন্তু এরকম তিনটা জিনিসের প্রয়োজন পড়বে। তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা বিবেচনা রাখবে যে অর্থের সমমূল্য বিবেচনার ক্ষেত্রে বা অর্থের মূল্য নির্ধারণের ক্ষেত্রে এই তিনটি বিষয়কে অবশ্যই গুরুত্বের সঙ্গে দিতে হবে, এবং এর কোনো একটি অনুপস্থিতি যদি থাকে, তাহলে অবশ্যই টাইম ভ্যালু অফ মানি মেজারমেন্ট করা যাবে না। এখন কোশ্চেন থাকে যে যখন নাকি আমরা অঙ্ক করি, অঙ্কের ক্ষেত্রে এই যে আমরা যে হাতিয়ার তিনটির কথা বলছি, এই তিনটা হাতিয়ারের যে কোনো একটির অনুপস্থিতি থাকবে। তো তিনটা হাতিয়ারের একটা যদি অনুপস্থিত থাকে, তার মানে কি অর্থ অনুপস্থিত থাকতে পারে। তোমাকে বলতে পারে যে 10% সুদের হারে কোনো টাকার দ্বিগুণ হতে কত সময় লাগবে। তাহলে এখানে কিন্তু তোমাকে বলে দিচ্ছে যে 10% সুদে কোনো টাকার, এখন টাকা তুমি ধরে নাও 100 টাকা, 1 টাকা, 1 লক্ষ টাকা, দ্বিগুণ মানে 2 লক্ষ টাকা। তাহলে এখানে কিন্তু টাইমের ওই যে টাকার পরিমাণ কিন্তু অবশ্যই তোমাকে একটা ধরে নিতে হবে যদি দেওয়া না থাকে। কিন্তু মূলত কোশ্চেনে একটি জিনিসই তোমার থাকবে না, হয় টাকা থাকবে না, নয় সময় থাকবে না, নয় তোমার সুদের হার উল্লেখ থাকবে না। এই তিনটির যে কোনো একটি কিন্তু তোমাকে বের করতে হবে। সেই ক্ষেত্রে আবার আমরা বলি যে অনেক সময় যে টাকা কোনটা আমরা বের করবো, টাকা কি আজকের টাকা কত টাকা বিনিয়োগে করলে কত টাকা পাবো সেটা বের করবো, নাকি ভবিষ্যতে আমরা কত টাকা পাবো? তো সেই দিকে আমরা পরে আলোচনা করি। আপাতত তিনটা ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলতেছিলাম, যে এই তিনটার যে কোনো একটা কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে সাধারণত অঙ্কের যে কোশ্চেনগুলো সেখানে আমাদের চায় নির্ণয় করতে হয়। তো সেই দিকে তোমরা গুরুত্ব রাখবা যে কোন বিষয়টা চাইছে, কোশ্চেনে যেটা চাবে সেটাই তোমরা নির্ণয় করার চেষ্টা করবো। আমরা অঙ্কের পরে আসি, আজকে টোটালি থিওরিটিক্যাল অংশগুলা আলোচনা করতেছি। তৃতীয় বিষয়টি হচ্ছে যে অর্থের সময় পছন্দনীয়তার কারণ কি। আমরা অর্থের কোন মূল্যটাকে আমরা বেশি প্রাধান্য দিই, বা অর্থের সময় অগ্রাধিকারের কারণ কি। কোশ্চেনটা কিন্তু অনেকভাবে আমাদের থাকে, যে অর্থের সময় পছন্দনীয়তার কারণগুলো কি, অথবা সবাই টাকার সময়ের অগ্রাধিকার দিয়ে থাকে কেন। তা আমি যদি তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি যে আজকে ধরো তোমার বাবা তোমাকে 1 লক্ষ টাকা দিতে চায়,
তুমি একটা ভালো ল্যাপটপ কিনবে, এই জন্য তোমাকে 1 লাখ টাকা দিবে। অথবা বাবা যদি তোমাকে যদি বলে যে এখন থেকে 5 বছর পরে তোকে 2 লক্ষ টাকা দিব, তাহলে তুমি কোন টাকাটা নিবা? স্বাভাবিকভাবেই তোমার মধ্যে কিন্তু একটা সিদ্ধান্তের বিষয় আসবে যে আমি কোনটা নিব, আজকে 1 লাখ নিব না আমি এই 5 বছর পরে 2 লক্ষ টাকা নিব। তো সাধারণত ছাত্রদেরকে কোশ্চেন করলে ছাত্ররা এই উত্তরটাই দেয় যে স্যার আজকে টাকা নিব। আজকে টাকা কেন নিবা তুমি? উত্তর কিন্তু তোমার কাছে আছে। নিশ্চয়ই তুমি বলবো যে আজকে এই আমার চাহিদা আছে, আমি চাহিদা থাকার ফলে সেই চাহিদাটাকে ফুলফিল করার জন্য কিন্তু আজকে আমি আমার অভাবটা পূরণ করব। তাহলে তুমি আজকের এই যে টাকাটা তুমি নিচ্ছ, যে কেন? তোমার চাহিদা তুমি ফুলফিল করতে পারবা। তারপরে কেন? তুমি বলতে পারো যে এখানে তোমার 5 বছর পরে তো 2 লাখ টাকা দিয়ে যদি আমার অনেক মুদ্রাস্ফীতি ঘটে, তাহলে সেই টাকা দিয়ে আমি ল্যাপটপ নাও পাইতে পারি, অথবা সেই সময় তোমার এই ল্যাপটপের চাহিদা নাও থাকতে পারে। তারপরে এমন হতে পারে যে তুমি নিজেই বেঁচে থাকলাম না, যে আমি মারা গেলাম। তো মারা গেলে পরে কি হবে? আমি আর টাকা, তাহলে আজকেই যদি আমি টাকা পাই সেই ক্ষেত্রে আমি সেটাকে ব্যবহার করতে পারবো। তো যাই হোক, প্রাসঙ্গিকভাবেই আসি যে মূলত আমরা অর্থের সমমূল্য, এই যে টাকার যে সময়ের অগ্রাধিকার দিয়ে থাকি, আমরা অবশ্যই আজকের টাকাকে আমরা বেশি পছন্দ করি। আর এই বেশি পছন্দের কারণ হচ্ছে যে আমরা এটাকে যদি পয়েন্ট আকারে যদি আলোচনা করি, যে তোমরা একটু নোট ডাউন করতে পারো যে কোন কোন বিষয়বস্তুগুলো তোমাদের সবচেয়ে বেশি জরুরি। 1 নম্বর হচ্ছে যে অভাব পূরণের ক্ষমতা, বা আজকের টাকার অভাব পূরণের ক্ষমতা, বা ভোগের অগ্রাধিকার। তো ভোগ অর্থাৎ আজকে যদি তোমার কাছে টাকা থাকে, তাহলে সেই টাকা দিয়ে তুমি আজকেই তোমার সেই চাহিদাটা পূরণ করতে পারো। অর্থাৎ আমরা যেটাকে বলতেছি যে ভোগের অগ্রাধিকার দেওয়া। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে অনিশ্চয়তা, আমরা যেটাকে বলতেছি যে আনসার্টেনটি। যে আনসার্টেনটি কি? যে আমি যে বেঁচে থাকবো অথবা ভবিষ্যৎ সর্বদাই কিন্তু কি অনিশ্চিত, একটু পরে কি ঘটবে সেটাকে কিন্তু তুমি বলতে পারবে না। যে কিভাবে তুমি এই ভবিষ্যৎকে, এই অনিশ্চয়তা তুমি কাটাতে পারো, এইটা কিন্তু তোমার হাতে কিন্তু নির্দিষ্ট নয় যে তুমি সেটাকে রোধ করতে পারবা। তাহলে আমাদের 3 নাম্বার যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম, অর্থের সময় পছন্দনীয় কারণগুলো কি, আমরা অলরেডি আলোচনা করছি যে অনিশ্চয়তা। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ভোগের অগ্রাধিকার। যে অনিশ্চয়তা সম্পর্কে আমরা বলছিলাম যে যদি ভবিষ্যতে যদি তোমার কাছে অজানা থাকে আর কি পরিমাণ অর্থ তুমি পাবা সেটা কিন্তু কোনো নিশ্চিত নয়। আমরা আজকের টাকাটাকে আমরা বেশি কিন্তু মূল্যবান মনে করছি। 3 নম্বর হচ্ছে মুদ্রাস্ফীতি, কারণ আমরা কিন্তু একটু আগে আলোচনা করেছি যে ভবিষ্যতে কিন্তু সবসময় যে কোনো অর্থনীতি, সেটা জাতীয় অর্থনীতি হোক, যেখানেই হোক, দেশে কিন্তু একটি মুদ্রাস্ফীতি কিন্তু ঘটে। মুদ্রাস্ফীতির পরিমাণ বাংলাদেশে যদি এখন যদি ধরে নেওয়া হয় যে সামগ্রিক মুদ্রাস্ফীতি হচ্ছে 6%, তো সবসময় যে 6% থাকবে কিন্তু তা না। গ্লোবাল অর্থনীতির উপরেও কিন্তু নির্ভর করে। যে জ্বালানি তেলের মূল্য যদি অনেক বেড়ে যায়, তাহলে দেশের মুদ্রাস্ফীতি কিন্তু বেড়ে যাবে। খাদ্য সামগ্রীর জন্য যদি বহির্বিশ্বের উপর যদি আমাদের অধিক নির্ভর করতে হয়, তাহলে কিন্তু মুদ্রাস্ফীতির এই রেটগুলো কিন্তু পরিবর্তন হয়। তো মুদ্রাস্ফীতির সাথে সাথে দেখা গেল যে আমরা যেটা আলোচনা করছিলাম যে এই মুদ্রাস্ফীতি কিন্তু আমাদের হাতে কিন্তু নিয়ন্ত্রণযোগ্য নয়। ফলে আজকে 1 লক্ষ টাকা নেওয়াটাই কিন্তু অধিক যুক্তিযুক্ত। যে তুমি 1 লক্ষ টাকা ভবিষ্যতে যে সেটা 2 লক্ষ টাকা দিয়ে তোমার অভাব পূরণ হবে তা না, অথবা 2 লক্ষ টাকায় যে সেটা মানে পাবে তুমি, এমনও কিন্তু নয়। এইগুলো হচ্ছে আমাদের 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে বিনিয়োগের সুযোগ। বিনিয়োগের সুযোগটা কেমন? তোমার কাছে যদি নগদ টাকা যদি হাতে থাকে, তাহলে তুমি যে কোনো সময় ভালো বিনিয়োগের কিন্তু সিদ্ধান্ত তুমি নিতে পারো। এখন তোমার হাতে যদি টাকাই না থাকে, হঠাৎ করে যদি কোনো সুযোগ আসে, সেই সুযোগ কিন্তু তোমাকে পরিত্যাগ করতে হবে। আজকে 1 লক্ষ টাকা যদি আমি নিয়ে নিই, 5 বছর পরে 2 লক্ষ টাকা নেওয়ার চেয়ে আজকের 1 লক্ষ টাকা নিজের হাতে থাকাটা কিন্তু একটা শক্তি, একটা ক্ষমতা, কিংবা আমরা বলতেছি যে বিনিয়োগ করার মতন একটা মানসিকতা আমি রাখতে পারি। অনেক সময় অনেক অপরচুনিটি আসে, হঠাৎ করে দেখা গেলো যে শেয়ার মার্কেটে কোনো একটা ভালো একটা শেয়ারের দাম কমে গেছে, তো সেই শেয়ারটা কিন্তু তুমি কিনে রাখতে পারো। যে তুমি জানো যে সেই কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু
অথবা তার ইপিএস, আর্নিং পার শেয়ার যেটা আছে সেটা অনেক বেশি শক্তিশালী, অথবা এই কোম্পানিটা হয়তো কোনো দৈব কোনো কারণে হয়তো শেয়ার মার্কেটে ডিমান্ড এবং সাপ্লাইয়ের ইমব্যালেন্সের কারণে হয়তো কমে গেছে, তো তুমি সেই সুযোগটা গ্রহণ করতে পারো। এমন হতে পারে যে তোমার পাশের বাড়ি মানুষটা অথবা তোমার পাশের যে জমিটা সেটা খুব সস্তায় বিক্রি করে যাচ্ছে, সে তার টাকা দরকার জরুরি মুহূর্তে, অনেকের কাছে টাকা নেই, তোমার কাছে থাকলে কিন্তু সেই সুযোগটা তুমি গ্রহণ করতে পারবা। তো এই জন্য আমরা বলছি যে বিনিয়োগের সুযোগও কিন্তু আমাকে একটা সুযোগ করে দেয়, যে আমার কাছে টাকা আছে, সেটা আমি ব্যবহার করতে পারি এবং সেখান থেকে অধিক পরিমাণ লাভ অর্জন করতে পারি। এই জন্য আজকের টাকাকে আমরা বেশি পছন্দ করে থাকি। এই জন্য সময়ের অগ্রাধিকার, অর্থাৎ আজকের টাকাকেই বা বর্তমান টাকাকে কিন্তু আমরা ভবিষ্যতের টাকার চেয়ে বেশি প্রিফার করে থাকি। 5 নাম্বার হচ্ছে আত্মতৃপ্তি। মানুষ কিন্তু তার মধ্যে যখন নাকি টাকা থাকে, তার ভেতরে কিন্তু একটা স্যাটিসফ্যাকশন থাকে। কেমন? সমাজ আমাকে ধনী জানে, সমাজ আমাকে বড়লোক হিসেবে চিহ্নিত করে, রিচ ম্যান। তো এই যে রিচ ম্যান অথবা ধনী ব্যক্তি হওয়া সমাজে, অথবা সমাজে তোমাকে ইজ্জত দেওয়া, তো তোমার কাছে টাকা থাকা মানে হচ্ছে বন্ধু বান্ধব সবাই তোমার কাছে তখন জানে যে তোমার কাছে 1 লক্ষ টাকা আছে, এখন তুমি টাকা ব্যবহার করতে পারো। তো নিজের ভেতরে অথবা নিজের মধ্যেই কিন্তু একটা আত্মতৃপ্তি আসে, আমার কাছে টাকা আছে, আমি গরিব না। তো এই যে নিজের একটা উপলব্ধি করা, এই উপলব্ধি কিন্তু মানে তোমাকে ওই আজকের টাকাকে নেওয়াকেই কিন্তু কি করছে, বেশি করে তোমাকে তাগিদ দিছে যে তুমি আজকের টাকাটা নিয়ে নাও। হ্যাঁ, তুমি ভবিষ্যতে ওই টাকা দিয়ে তুমি কি করবা, ভবিষ্যতে তোমার এই সমস্ত এই যে যে কথাগুলো বললাম, আমি আবারও তোমাদেরকে নোট ডাউন করার জন্য বলছি যে পয়েন্টগুলো যদি খেয়াল রাখতে না পারো তাহলে আমি আবারও একটা একটা করে আলোচনা করে যাচ্ছি। আলোচনা এতক্ষণ করছি, এখন পয়েন্টগুলো শুধু বলে যাচ্ছি। 1 নাম্বার হচ্ছে যে অনিশ্চয়তা, 2 ভোগের অগ্রাধিকার, 3 মুদ্রাস্ফীতি, 4 বিনিয়োগের সুযোগ, এবং 5 নম্বর হচ্ছে আত্মতৃপ্তি। এছাড়াও কখনো কখনো তোমরা হয়তো মনে করতে পারো যে ঝুঁকি এড়ানো। তোমরা যদি কেউ মনে করো যে 6 নাম্বার পয়েন্ট লিখবা, তাহলে সেই ক্ষেত্রে এই আরেকটা পয়েন্ট তোমরা বানাইতে পারো, ঝুঁকি এড়ানো। তা আমি কিন্তু ঝুঁকি আর শুধুমাত্র অনিশ্চয়তা না, যে আমি বেঁচে থাকবো কিনা এটা যেমন নিশ্চিত না, মুদ্রাস্ফীতির হার নিশ্চিত না, ভবিষ্যৎ নিশ্চিত না, এইরকম এটা যেমন আছে তেমন কিন্তু আমরা ঝুঁকিটাও কিন্তু এড়াই যেতে পারি। যে অনেক সময় রিস্ক থাকতে পারে, যে টাকাটা প্রকৃতপক্ষে আমি ওই 5 বছর পরে যে 2 লক্ষ টাকা যে একটা ঝুঁকি আছে, সেই ঝুঁকিটাকে কিন্তু আমি এই 5 বছর সময়ের মধ্যে যে ঝুঁকিটা, সেই ঝুঁকি কিন্তু আমি এড়াই যেতে পারি। রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে হয়তো তোমরা ভবিষ্যতে পড়বা যে রিস্ক কীভাবে মেজারমেন্ট করা হয়, অথবা রিস্ক অ্যান্ড রিটার্ন যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে তোমরা জানতে পারবা। তো যাই হোক, আজকে আমরা যেটা সর্বশেষ যেটা আলোচনা করতেছি, এই 3 নম্বর পয়েন্টটা, যে সময়ের অগ্রাধিকারের সাথে সাথে আমাদের এই বর্তমান টাকাকে আমরা ভবিষ্যতের টাকার চেয়ে অধিক মূল্যবান মনে করি, আর এই কারণেই আমরা বর্তমান টাকাকেই বেশি আমরা গুরুত্ব দিয়ে থাকি। এর পরের যে বিষয়টি সেটি হচ্ছে যে অর্থের সময় মূল্য কেন বিবেচনা করবা, মানে কেন তুমি নির্ণয় করবা, যে এটা বিবেচনা, অর্থের সমমূল্যের বা আমরা যেটাকে বলতেছি বিবেচনা করা, বা এটা গুরুত্ব কি, কেন তুমি এটা শিখবা। বুঝলাম যে ঠিক আছে আজকে টাকা যদি নিয়ে নিই তাহলে তো ভবিষ্যতের টাকা আমার নির্ণয় করার দরকার নাই, কিন্তু আমি কেন এই সময় মূল্যকে কেন আমি বের করব, কেন আমি বিবেচনা করব, কেন আমাকে শিখতে হবে, কেন আমরা বলতেছি যে টোটাল ফাইন্যান্সের মধ্যে এই অর্থের সময় মূল্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। যে কারণে আজকে এই অনলাইন ক্লাসের আমি প্রথম চ্যাপ্টার থেকে না ধরে আমি কিন্তু এই 4র্থ চ্যাপ্টার থেকে তোমাদেরকে পড়ানোর ইচ্ছা পোষণ করছি, যে যদি এই টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টারটা যদি তোমরা ভালো করে যদি পড়ো তাহলে তোমাদের অনার্স 2য় বর্ষেও কিন্তু এটা কাজে লাগবে। যে আমাদের যে ব্যবসায় গণিত যে সাবজেক্ট আছে সেখানে কিন্তু হু এই চ্যাপ্টারটা কিন্তু আরেকবার পাবা, এবং এই চ্যাপ্টারটা কিন্তু দেখবা যে বিভিন্ন চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টারের একটা লিঙ্ক আছে। যে টাইম ভ্যালু অফ মানিটাকে যদি তুমি খুব ভালোভাবে যদি পড়ে নাও তাহলে অন্যান্য চ্যাপ্টারে শুধু সূত্রের যে ইঙ্গিতগুলো আছে সেই ইঙ্গিতগুলোকে যদি আমরা সংকেত বা ইঙ্গিত বা এগুলোকে যদি একটু পরিবর্তন করে নিই, যেমন আমরা কোথাও হয়তো আই বলি, আই মানে ইন্টারেস্ট রেট, আর একটা আবার অন্য কোথাও যে হয়তো অন্য চ্যাপ্টার আমরা আর বলতেছি, ছোট হাতের আর, আমরা সেটাকে বলতেছি রেট অফ ইন্টারেস্ট, জিনিস কিন্তু একই। তো এইভাবে দেখা যায় যে এই চ্যাপ্টার থেকে আমরা খুব ভালো করে শিখে নেব। এই জন্য এই চ্যাপ্টারটাকে গুরুত্বের সঙ্গে শিখবা। এই চ্যাপ্টারটা কিন্তু তোমার কাজে লাগে কিন্তু
তোমার ক্যাপিটাল বাজেটিং এর যে চ্যাপ্টারটা আছে সেখানে কিন্তু কাজে লাগবে। অতএব মৌলিক চ্যাপ্টার হিসেবে একদম ফাইন্যান্সের রুট লেভেলের একটি চ্যাপ্টার হিসেবে এটাকে কিন্তু গুরুত্বের সঙ্গে কিন্তু শিখবা। তো সবসময় মনে রাখবে যে এটা যেমন অ্যান্সার করার ক্ষেত্রে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মার্কস পাওয়ার ক্ষেত্রে এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারকে কোনোভাবেই অবহেলা কিন্তু করবো না। তো যাই হোক, যে কথা প্রসঙ্গে অনেকগুলো কথা তোমাদের বললাম। তোমরা আমি আজকের লেকচারের সর্বশেষ যে বিষয়টি আমরা আলোচনা করছি সেটি হচ্ছে অর্থের সময় মূল্য, গুরুত্ব বা ভূমিকা। আর্থিক হ্যাঁ, তোমাদের যে পয়েন্টগুলো বলছিলাম পয়েন্ট আকারে একটু রাইট ডাউন করে নাও, আগে পয়েন্টগুলো লেখো, তারপরে আমি একটু আলোচনা করি এবং আজকে এই আলোচনার মধ্যে দিয়ে আজকের লেকচারটি শেষ করতে যাচ্ছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ। একটু আগেই কিন্তু আমরা আলোচনা করতেছিলাম যে আজকের টাকা নিবা না ভবিষ্যতে টাকা নিবা। তো সময়ের সাথে সাথে যদি তুমি বিনিয়োগ করতে চাও, যে কোথাও যদি টাকা খাটাইতে চাও বা বিনিয়োগ করতে চাও, ফিক্সড ডিপোজিট করতে চাও, জমি কিনতে চাও, বাড়ি কিনতে চাও, কোনটা তোমার জন্য লাভজনক? একই সাথে যদি তোমার ওই 1 লক্ষ টাকা যদি এমন হয় যে আমি ব্যাংকে 5 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করতে পারি, আমি একটা জমি কিনতে পারি অথবা একটা মুদি দোকান দিতে পারি, কোথা থেকে কত ইনকাম হয়, তাহলে বেস্ট অপরচুনিটি নির্ণয় করা, অর্থাৎ এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম বিনিয়োগের যে সিদ্ধান্তটা সেটা নেওয়ার ক্ষেত্রে এই যে আর্থিক সিদ্ধান্ত আমরা যেটাকে বলতেছি সেইটি নেওয়ার জন্য কিন্তু আমাদের এই অর্থের সমমূল্য নির্ণয় করতে হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে বিনিয়োগ প্রকল্প নির্বাচন। অনেকগুলা প্রকল্পের মধ্যে থেকে যদি তুমি একটাকে সিলেকশন করতে চাও অথবা তোমার টাকা কোথায় কতটুকু তুমি খাটাবা, সেই ক্ষেত্রে যে এই যে বিভিন্ন প্রকল্প নির্বাচন করাও কিন্তু টাইম ওয়েল অফ মানির কাজ। তো প্রকল্প নির্বাচন, বেস্ট অপরচুনিটি বা বেস্ট প্রজেক্ট সিলেকশন করা কিন্তু তোমার এই টাইম ওয়েল অফ মানির কিন্তু একটা বিবেচ্য বিষয়। 3 যে নগদ প্রাপ্তিকে অগ্রাধিকার দাও, এটা আমরা একটু আগেই বিস্তারিত আলোচনা করেছি, এখানে আর আলোচনা করছি না। 4 অর্থের বর্তমান মূল্য নিরূপণ বা ভবিষ্যৎ মূল্য নিরূপণ, আমাদের যে কোনো একটা হইতে পারে, যে অর্থের ভবিষ্যৎ অথবা বর্তমান মূল্য নির্ণয়। যে আমি যদি ভবিষ্যতে ধরো 5 লক্ষ টাকা পাইতে চাই, তো আমি একটা ব্যাংকে গেলাম, ব্যাংকে যাওয়ার পর যদি বলে যে তাদের সুদের হার হচ্ছে 9%, তাহলে আমি ওখানে আমি বিবেচনা করব যে আমাকে যদি 5 বছর পরে 2 লক্ষ টাকা পাইতে হয়, তাহলে আজকে কি পরিমাণ টাকা আমাকে বিনিয়োগ করতে হবে। তাহলে এই যে বর্তমান টাকা নির্ণয় করা, যে আজকে আমি এত টাকা জমা রাখলে আমি 5 বছর পরে 2 লক্ষ টাকা পাবো, অর্থাৎ নির্দিষ্ট একটি লক্ষ্যমাত্রা পূরণ করা। অথবা যদি উল্টা করে যদি বলি, পক্ষান্তরে যদি এইভাবে যদি বলি যে আজকে যদি আমি 1 লক্ষ টাকা রাখি 9% সুদে, 5 বছর পরে আমি ব্যাংক থেকে কত টাকা ফেরত পাবো, তাহলে যে কোনো দিকে টাকা নির্ণয় করা, অর্থাৎ কি পরিমাণ অ্যামাউন্ট অফ মানি বা ভলিউম অফ মানি কি পরিমাণ হবে, সেটা বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য, আমরা যেটাকে বলি প্রেজেন্ট ভ্যালু বা ফিউচার ভ্যালু, কত টাকা হবে সেটাকে আমরা এখান থেকে কিন্তু বিবেচনা করতে পারি বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। আরেকটা হচ্ছে যে বর্তমান ভোগে অগ্রাধিকার, এই বিষয়টিও আমরা আলোচনা করেছি যে আমাদের অর্থ সমমূল্য যদি আমরা নির্ণয় করতে চাই বা এটা বিবেচনা করতে চাই, তাহলে বা এটার গুরুত্ব কি, আমাদের বর্তমান ভোগকে কিন্তু আমরা অগ্রাধিকার দেই। বর্তমান ভোগকে যদি অগ্রাধিকার নাই দিতাম, তাহলে কিন্তু একটু আগে আমরা যে আলোচনা করছি যে অর্থের সমমূল্যের পছন্দনীয়তার কারণগুলো কি, সেই কারণের মধ্যেও কিন্তু ওখানে কিন্তু আলোচনা করেছি যে আমরা সবসময় আজকের টাকাটাকে অধিক পছন্দ করি। তো যাই হোক, 4 নম্বর পয়েন্টটা যেটা ছিল, 4 নম্বর কোশ্চেনটা ছিল যে অর্থের সমমূল্যের গুরুত্ব। তো অর্থের সমমূল্যের গুরুত্ব আলোচনা করা, আমরা এতক্ষণ এই যে আলোচনা করলাম, তোমরা নিশ্চয়ই ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখেছো। আশা করি অন্তত বই খুললেই তোমরা এই 4টা পয়েন্টে আমি যতগুলো আলোচনা করছি, যেগুলো খাতার মধ্যে তোমরা লিখেছো, এই বিষয়গুলি যদি তোমরা একটু রাইট ডাউন করে থাকো, আশা করি সুবিধা হবে। এছাড়াও তোমাদের যে আমরা ক্লাসে যে বই রেফার করেছি, ওই রেফার বুকগুলো দেখলেও কিন্তু এই বিষয়ে বিস্তারিত বর্ণনা পাবে। আশা করি সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই
তোমাদের জন্য থাকলো, শুভকামনা রইল। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমাদের এই টাইম ভ্যালু অফ মানির দ্বিতীয় লেকচার দিব, যেখান থেকে আমি চেষ্টা করব অঙ্ক শুরু করার। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।